আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। আজকের এই প্রোগ্রামে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের যে টপিক আনলক ইউর পোটেনশিয়াল এন্ড রিস্টার্ট ইউর লাইফ, অনেক চমৎকার একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আপনার ভেতরের পোটেনশিয়ালিটিকে কিভাবে বের করে নিয়ে আসবেন এবং কিভাবে আপনার লাইফটাকে আবার রিস্টার্ট করবেন। আশা করছি প্রোগ্রামটি যদি ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং জাস্ট ইফ ইউ টেক সাম নোটস, কিছু নোট যদি আপনি নেন, ডেফিনেটলি আই ডু বিলিভ ইউর লাইফ ইজ গোয়িং টু বি ট্রান্সফর্ম। তো আমরা প্রথমে দেখব যে আপনার যে কোনো মানুষের লাইফের পোটেনশিয়ালিটি বের করে নিয়ে আসার জন্য কিছু জিনিসের দরকার হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফোকাস। এই ফোকাসটাকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করি, বাট ফোকাসের কিন্তু আলাদা আলাদা অ্যাব্রিভিয়েশন আছে। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বলি, ফোকাসের স্পেলিংটা কি? FOCUS, ফোকাস, দ্যাট মিনস ফোকাস। তো এইটাকে আমরা যদি আলাদা করে বলি, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, অর্থাৎ আপনি আপনার ফোকাসটা এমনভাবে থাকতে হবে যে আপনি সেটা শেষ না করা পর্যন্ত আপনি অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাবেন না। আমি একটি এক্সাম্পল দিয়ে বলি, এখানে বিভিন্ন রকমের খরগোশ দেখা যাচ্ছে। তো এই খরগোশগুলো বিভিন্ন কালারের। এখন এই খরগোশগুলো দৌড়াচ্ছে। আপনি ডিসাইড করলেন যে এর মধ্য থেকে আমি একটা খরগোশকে ধরবো। আপনি ডিসাইড করার পর যদি একটা খরগোশের উপরে ফোকাস করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি একটা খরগোশকে ধরতে পারবেন। বাট আপনি যদি ডিসাইড করেন এট দ্য সেম টাইম আপনি অনেকগুলোকে বিভিন্ন কালারের খরগোশকে ধরবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনোটাকেই ধরতে পারবেন না, কারণ আপনার ফোকাসটা এখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে যে কোনো একটা ফোকাসের উপরে থাকতে হবে। এটা হচ্ছে ফোকাসের একদম ক্লিয়ার এবং কনসাইজ সংজ্ঞা, যে ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। যে কোনো বিষয়ে সফলতার জন্য আপনার পোটেনশিয়ালিটিকে বের করার জন্য কিছু মেথড আছে, যে মেথডটাকে বলা হয় সোট মেথড, পার্সোনাল সোট অ্যানালাইসিস মেথড। এটা খুব চমৎকার একটা বিষয়। এটার স্পেলিংটা যদি আমরা বলি SWOT, সোট। এটার এই জায়গাটার ভেতরে হচ্ছে আপনার সাফল্য নির্ভর করে, অর্থাৎ আপনার ভেতরের পোটেনশিয়ালিটিকে বের করার জন্য এই সোটটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আসলে আমরা এবার দেখি যে আসলে সোটটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি। এই সোটটাকে বলা হচ্ছে যে বলা হচ্ছে স্ট্রেংথ, SWOT, টা দিয়ে বোঝানো হচ্ছে স্ট্রেংথ। তো এই স্ট্রেংথের বিষয়ে মার্ক ডিভাইন একটা কথা বলেছেন যে ইউ আর 20 টাইমস মোর দেন ক্যাপাবল দেন ইউ থিংক ইউ আর। আপনি যতটুকু নিজেকে ক্যাপাবল ভাবেন, প্রকৃত পক্ষে আপনি তার চেয়ে আরো 20 গুণ ক্যাপাবল। অনেক চমৎকার একটা স্টেটমেন্ট ফ্রম মার্ক ডিভাইন। এখন দেখেন যে আপনার স্ট্রেংথটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে। হচ্ছে স্ট্রেংথ। ডিসক্রাইব yourself within 3 words, মানে আপনাকে 3টা ওয়ার্ডে ডেসক্রাইব করেন যে আপনি কি। যেমন হচ্ছে হুইচ ওয়ার্ক ইউ আর গুড অ্যাট, আপনি কোন কাজে সবচেয়ে ভালো। হোয়াট ডিফারেন্স স্কিল ইউ হ্যাভ দেন আদার্স, আপনি অন্যান্য মানুষের যে স্কিলগুলো আছে তাদের চেয়ে আপনার আলাদা কোন কোন স্কিলগুলো আছে, এগুলো আপনার স্ট্রেংথের মধ্যে পড়ে, এগুলো খুঁজে বের করতে হবে। আইডেন্টিফাই অফ ইউর 5 কোয়ালিটিস, আপনার 5টা কোয়ালিটি বের করেন, এগুলো সবগুলো আপনার স্ট্রেংথ। হোয়াট অ্যাবাউট ইউরসেলফ মেক্স ইউ প্রাউড, আপনার কি এমন একটা গুণ আছে বা কি এমন বিষয় আছে যেটা আপনাকে গর্বিত করে, এগুলো সবগুলোই আপনার স্ট্রেংথ। এই স্ট্রেংথ গুলাকে আপনার কিন্তু খুঁজে বের করতে হবে। এটাকে সোট অ্যানালাইসিসের এসটা গেল। তারপরে হচ্ছে ডাব্লিউ তে হচ্ছে উইকনেস। এরপর অ্যানালাইসিস করে বের করতে হবে যে আপনার উইকনেস গুলো কোথায়। হোয়াট ইজ হোল্ডিং ইউ ব্যাক ইন ইউর ক্যারিয়ার, আপনি যে ক্যারিয়ারে আছেন সেখানে ডেভেলপমেন্টের জায়গাগুলোতে কোন জিনিসগুলো আপনাকে
আপনাকে পেছন থেকে টেনে ধরছে, মানে হোল্ডিং হোল্ডিং ইউ ব্যাক, পেছন দিকে টানছে কোন জিনিসগুলো, এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। হোয়াট উইকনেস প্রিভেন্টস ইউ ফ্রম থিঙ্কিং বিগ, আপনি অনেক বড় চিন্তা করতে চাচ্ছেন, বাট কি এমন জিনিস যেটা আপনাকে 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 হচ্ছে চিন্তা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, বড় চিন্তা করতে বাধা দিচ্ছে। হোয়াট শর্ট কামিং অফ yours repeatedly puts you in embarrassment, আপনার ভেতরে কি এমন শর্টফল আছে বা ঘাটতি আছে, কমতি আছে, যেটা আপনাকে সবসময় এম্বারেস করে, এই জিনিসগুলো আপনি খুঁজে বের করেন। তারপরে দেখুন অপরচুনিটি, আপনার মেক এ লিস্ট হোয়াট আর দ্য পসিবিলিটিস ইউ হ্যাভ, আপনার কি কি অপরচুনিটি আছে সেই অপরচুনিটি গুলো খুঁজে বের করেন। দিস লিস্ট উইল হেল্প ইউ টু মেক এ প্রপার প্ল্যান, আপনি যদি অপরচুনিটি গুলোকে খুঁজে বের করেন, এটা আপনাকে একটা প্রপার প্ল্যান করতে সহযোগিতা করবে। অপরচুনিটিস এন্ড পসিবিলিটিস অফেন কাম ইন ডিফারেন্ট ফর্ম, আমরা আমাদের লাইফে বিভিন্ন ধরনের অপরচুনিটি এবং সম্ভাবনাগুলো কিন্তু বিভিন্ন ভাবে আসে, বাট আমাদের কিন্তু সেটাকে ধরতে হবে। এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটিস, আমাদের লাইফে যদি একটা সমস্যা থাকে তাহলে সেই সমস্যার জন্য, প্রত্যেকটা সমস্যার জন্য একটা অথবা তারও চেয়ে বেশি কিন্তু সম্ভাবনা আছে। ইফ অপরচুনিটি ডাজন্ট কাম টু ইউ, জাস্ট মেক এ ডোর, আমরা অপরচুনিটির জন্য অপেক্ষা করব না যে অপরচুনিটি আমার কাছে আসবে আমি এবং সেটাকে আমি গ্র্যাব করব না। যদি আমার কাছে কোনো সুযোগ তৈরি না হয়, আমার কাছে যদি কোনো সুযোগ না আসে, তাহলে আমি একটা সুযোগ তৈরি করব, একটা ডোর ওপেন করব সুযোগের, দ্যাট ইজ ভেরি, এটাকে বলা হয় টি। তারপর হচ্ছে টি, আমার কি কি থ্রেট আছে, আপনার কি কি থ্রেট আছে, যেমন থ্রেটের ভিতর ল্যাক অফ মানি, লিমিটেড অপরচুনিটি, শর্টেজ অফ ট্যালেন্ট, হুম, আনকোঅপারেটিভ ফ্রেন্ডস, ব্যাড টেম্পার বস, এগুলো হচ্ছে থ্রেট। কি কি থ্রেট আছে এইগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে, এটাকে বলা হচ্ছে সোট অ্যানালাইসিস। এটা খুব চমৎকার ভাবে আপনি প্রত্যেকটা সেগমেন্টে খুঁজে বের করেন। বের করলে যেটা হয় দেখেন যে আমরা আমরা অনেককেই দেখেছি যে এই সোট অ্যানালাইসিস করে তাদের পটেনশিয়ালিটিটাকে বের করে আনলক করে তারা কিন্তু একটা এক্সাম্পল তৈরি করেছে পৃথিবীতে। তার কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যালি দেখি। আপনারা যাকে দেখতে পাচ্ছেন, যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোককে মোস্ট প্রবলি অনেকেই কিন্তু চেনেন না। এখন দেখেন যে এই ভদ্রলোকের নাম হচ্ছে কাজী শফিকুর রহমান। উনি বেসিক্যালি একটা এয়ারপোর্টের ক্লিনার ছিলেন, অর্থাৎ ঝাড়ু দিতেন, অর্থাৎ এয়ারপোর্ট ক্লিন করতেন। যখন তিনি এয়ারপোর্ট ক্লিন করতেন, অন দ্যাট টাইমে তার একটা ড্রিম ছিল সে একদিন এই এয়ারওয়েজ এর মালিক হবেন। দেখেন কত বড় ড্রিম, কত বড় স্বপ্ন তার, সো একদিন তিনি মালিক হবেন। সো দ্যাটস ওয়াই তিনি কিন্তু ফাইনালি কি হয়েছিলেন, উনি মাত্র ৩২ বছর বয়সে, আপনার যখন উনি ড্রিম দেখেছিলেন উনি একজন একজন হালাল এয়ারওয়েজের মালিক হবেন, এবং তার এই বড় স্বপ্ন থাকার কারণেই উনি কিন্তু ফিরনাজ এয়ারওয়েজের মালিক হয়েছিলেন মাত্র ৩২ বছর বয়সে। আপনারা যদি ইউটিউবে যান ওনার অনেক ভিডিও দেখতে পারবেন, ওনার হচ্ছে ইন্টারভিউ দেখতে পারবেন। তাহলে দেখেন যে চাওয়াটা যদি অনেক বড় হয় তাহলে কি হতে পারে। দেখেন আমরা অনেকে স্ন্যাপচ্যাট সম্পর্কে জানি, আমাদের প্রত্যেকের মোবাইলে স্ন্যাপচ্যাট আমরা অনেকেই ব্যবহার করি, কত রঙ্গরস, হাসি তামাশা, ফান। বাট আমরা কি জানি যে এই স্ন্যাপচ্যাট, আমরা কি জানি যে এই স্ন্যাপচ্যাট বেসিক্যালি কার প্ল্যানে, কার হচ্ছে পরিকল্পনায় এত বড় হয়েছে, একটা মাল্টি বিলিয়ন ডলারের একটা অ্যাপস, মাল্টি বিলিয়ন ডলারের একটা কোম্পানি, সেইটার হচ্ছে তত্ত্বাবধানে বা কার প্ল্যানে, কার পরিকল্পনায় এত বড় হয়েছে, সেটাও কিন্তু আমাদের একজন বাংলাদেশী, হয়তো আমরা তাকে চিনি না, তার নাম হচ্ছে ইমরান খান। উনি হচ্ছে স্ন্যাপচ্যাটের আপনার সিএসও, চিফ স্ট্র্যাটেজি অফিসার স্ন্যাপচ্যাটের। তো তাহলে দেখেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যক্তি একটা
একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে বসে আছে, আমরা কিন্তু সেটা জানি না। এটা কেন সম্ভব হয়েছে? বিকজ অফ সে তার যে পোটেনশিয়ালিটি আছে সেটাকে সে আনলক করে দিয়েছে। এবং তার একটা স্পিচ আছে, সো স্পিচটা আমি এখন শোনাচ্ছি না বা দেখাচ্ছি না। যে আজকে যে সে যে পজিশনে আছে, এই পজিশনের জন্য কিন্তু সে কিন্তু রাতারাতি পজিশনে আসেনি। সে এই পজিশনে আসার জন্য অনেক আগে থেকেই সে ড্রিম দেখা শুরু করেছে, চ্যালেঞ্জ নেওয়া শুরু করেছে। ফাইনালি সে কিন্তু তার যে জায়গাটা, তার স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটায় সে পৌঁছতে পেরেছে। যাই হোক, এটা হচ্ছে আপনার ওনার একটা স্পিচ ছিল, ডিবেট ছিল, ওইখানে উনি এক্সপ্রেস করেছিলেন তৎকালীন আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া একটা ডিবেটে কম্পিটিশনে সে অনেক চমৎকার কথা বলেছিলেন। তার এই স্বপ্ন দেখে বা স্বপ্নের কথা শুনে তখন আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু হেসেছিলেন। বাট ফাইনালি এটা সত্যি যে আপনার স্বপ্নের কথা শুনে যদি মানুষ না হাসে তাহলে বুঝবেন যে সেই স্বপ্নটা আসলে বড় স্বপ্ন না। এইদিকে দেখেন যে পেরুতে মিস্টার হোসে নামে 12 বছরের একটা ছেলে, সে ব্যাংক খুলে বসে আছে। সে তার বন্ধুদেরকে, মাত্র 12 বছর বয়সে সে তার বন্ধুদেরকে টাকা হচ্ছে টাকা জমানোতে উৎসাহ দেওয়ার জন্য একটা ব্যাংক ওপেন করে সেই ব্যাংকে বর্তমানে $50,000 মানুষ ডিপোজিট করেছে। একেবারে সরকারি নিয়ম কানুন মেনেই কিন্তু তার ব্যাংক পরিচালনা করছে, এবং তার চেয়ে অনেক সিনিয়র পিপল, তার চেয়ে বয়সে অনেক বড় সেই রকম মানুষের জন্য তার ব্যাংকে কিন্তু সে কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এবং সেইখানে আপনার যারা শিশু আছে তারা প্লাস্টিক দিয়ে তারা এই ব্যাংকের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে মাত্র 12 বছর বয়সে। দেখেন, সিইও অফ দ্য ব্যাংক, সে একটা ব্যাংকের সিইও হয়েছে মাত্র 12 বছর বয়সে। দেখেন, 7 বছর বয়সে অদূরদর্শিতার কারণে যেই ব্যক্তিটিকে, যেই ছেলেটিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল 25 বছর বয়সে, সে কিন্তু সারা পৃথিবীতে আলো জ্বেলে দিয়েছিল। যে কার কথা বলছি? টমাস আলভা এডিসন। একজন মানুষ কত ধৈর্যশীল হলে, কত ডিটারমাইন হলে 10,000 বার ফেল করেও তারপরে তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লেগে থাকার মতো এনার্জি থাকে। সে এতবার ব্যর্থ হওয়ার পরেও তার একমাত্র নেভার গিভ আপ অ্যাটিটিউড তাকে এতবার ফেল করার পরেও কিন্তু সে এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বেসিক্যালি কি হয়ে থাকে। আমরা যদি এই টমাস আলভা এডিসন যদি বাংলাদেশি বংশোদ্ভূত হতো, আই থিঙ্ক যে সে 3 বারের বেশি চেষ্টা করতো না। কারণ বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে আপনি 3 বারের বেশি চেষ্টা করবেন না। 3 বার ফেল করা মানেই হচ্ছে যে এই কাজটা আপনার দ্বারা আর হবে না। যেমন আমাদের 3 বারের পরে আর চেষ্টা করা যাবে না, এটা যেমন আমাদের জাতীয়ভাবে স্বীকৃত হয়ে গেছে। কারণ দেখবেন যে পরীক্ষার যে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ, সেটাও 3 বছরের থাকে, যে 3 বছর পর 3 বছর সে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে। দেখেন, আরেকজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন, নাজমুন নাহার সোহাগী। সে 100 এই পর্যন্ত জাতিসংঘের আওতাভুক্ত আই থিঙ্ক যে 193টা দেশ আছে, হ্যাঁ, তার মধ্যে অলরেডি সে 167টা দেশে এই বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে সে তার পদচিহ্ন রেখেছে। এবং সে নিজের সাথে নিজে একটা কমিটমেন্ট করেছে যে সে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেই তার পায়ের চিহ্ন রাখবে। এগুলো শুধুমাত্র বড় স্বপ্ন, ডিটারমিনেশন এবং চ্যালেঞ্জিং মেন্টালিটি থাকলেই কেবল সম্ভব। দেখেন, এই এই মহিলাটার নাম হচ্ছে হেলেন কেলার। উনি একধারে চোখে দেখে না, উনি অন্ধ, কথা বলতে পারে না, এত প্রবলেম ওনার। উনি যেটা বলেছি, এত থাকার পরে, এত মানে প্রবলেমে থাকার পরেও, আই মিন আমি আবার রিপিট করি, উনি চোখে দেখে না, উনি কানে শোনে না, এবং হচ্ছে উনি অন্ধ, কথাও বলতে পারে না।
এই রকম একজন ব্যক্তি শুধুমাত্র অদম্য ইচ্ছা থাকার কারণে সে 100 গুণ বই বেশি পড়েছে আপনার হচ্ছে একজন সুস্থ মানুষের চেয়েও 100 গুণ বই উনি বেশি পড়েছে। তার জীবনে সে 11টা বই লিখেছে, তার জীবনে সে অ্যাক্টিং করেছে এবং নট অনলি দ্যাট, শি আর্ন ডক্টরেট ডিগ্রি। দেখেন, আমাদের হাত আছে, পা আছে, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের যেটা নাই সেটা হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয় নাই, আমাদের সেটা পাওয়ার জন্য বার্নিং ডিজায়ার নাই। এখন দেখেন যে মিস্টার আতিকুর রহমান, ফরমার গভর্নর অফ বাংলাদেশ, আমরা ওনার কথা অনেকেই জানি যে উনি টাকার অভাবে ক্যাডেট স্কুলে ভর্তি হতে পারছিলেন না। উনি কিন্তু কি করতেন, গরু চড়াতেন, গরু রাখতেন। হ্যাঁ, এখন দেখেন যে উনি যখন টাকার অভাবে ক্যাডেট কলেজে ভর্তি হতে পারছিলেন না, তখন তার গ্রামের পাড়া প্রতিবেশী সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করে তাকে ক্যাডেট কলেজে ভর্তির ব্যবস্থা করে দেয়। একমাত্র তার দৃঢ় প্রত্যয় এবং লেগে থাকার মেন্টালিটি এবং তার বড় স্বপ্ন পরবর্তী তাকে এমন জায়গায় তাকে নিয়ে আসছে যে সে যে টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি, পরবর্তীতে টাকা সেই টাকার স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু তার একটা সিগনেচার লাগতো। আরেকজন ব্যক্তির কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পৃথিবীর ধনীদের মধ্যে অন্যতম অ্যান্ড্রিউ কার্নেগি। যেই ব্যক্তিটি ছোটবেলায় শুধু তার পোশাক নোংরা হওয়ার কারণে সে একটা পার্কে গিয়েছিলেন, সেই পার্কের যে দারোয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তার বয়স ছিল 13 বছর। যখন ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন এই অ্যান্ড্রিউ কার্নেগি ওই দারোয়ানকে বলেছিলেন যে এই পার্ক আমি একদিন কিনে নেব। ঠিক পরবর্তীতে যেটা হয়েছে, সেই অ্যান্ড্রিউ কার্নেগি কিন্তু একদিন সত্যি সত্যি সেই পার্কটা কিনে নিয়েছিলেন এবং সেই পার্কের ভিতরে লিখে দিয়েছিলেন একটা সাইনবোর্ডে, এইখানে যে কোনো সময় যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে, তাদের সাথে যেন দুর্ব্যবহার করা না হয়। এবং ওনার একটা চমৎকার কোট আছে, সেই কোটটা হচ্ছে গিভ মি এ ম্যান উইথ অ্যান অ্যাভারেজ কোয়ালিটি বাট এ বার্নিং ডিজায়ার টু সাকসিড অ্যান্ড আই উইল গিভ ইউ উইনার ইন এক্সচেঞ্জ এভরি টাইম। সে বলছে যে অ্যাভারেজ কোয়ালিটির একটা মানুষ দাও আমাকে, কিন্তু তার মধ্যে বার্নিং ডিজায়ার থাকতে হবে। আর সেই লোকটাকে সে কি করবে, প্রত্যেককে এক একজন উইনার করে তৈরি করবে প্রত্যেকবার। এই জন্য বলা হচ্ছে যে আপনার ভেতরে ট্যালেন্ট থাকতে হবে, নট নেসেসারি, আপনাকে অনেক বুদ্ধি থাকতে হবে, নট নেসেসারি, বাট আপনি এভারেজ কোয়ালিটির হলেও হবে, কিন্তু একটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে এবং দ্যাট ইজ বার্নিং ডিজায়ার টু সাকসিড। আপনার বার্নিং ডিজায়ার থাকতে হবে সফলতার জন্য। এখন দেখেন, আমরা এই গল্পটা কিন্তু অনেকেই জানি, যেটা টোটাল মানে ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে অনেক অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। সেটা হচ্ছে দশরথ মাঝি। উনি কি করেছিলেন, 1960 সালে দশরথ মাঝি যে বাস করতেন কোথায়, গেলোর নামে, বিহারের গেলোর নামে একটা গ্রামে তিনি বাস করতেন তার ওয়াইফের সাথে। এবং ওই গ্রামটা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে বঞ্চিত ছিল, এডুকেশন থেকে বঞ্চিত ছিল, হেলথে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল এবং অনেক ফ্যাসিলিটিস থেকে তারা বঞ্চিত ছিল। হ্যাঁ, এবং সেখানে 360 ফিট একটা পাহাড় ছিল, মাউন্টেন, ওই ভিলেজ এবং সিটির মাঝামাঝি 360 ফিট একটা পাহাড় ছিল। যদি কেউ আপনার সেই শহরে যেতে চাইতো তাহলে কিন্তু ওই 73 কিলোমিটার হেঁটে ওই সিটিতে যেতে হতো। যদি সেইখানে কেউ অসুস্থ হয়ে যেত তাহলে কিন্তু সেই হাসপাতালে নিতে নিতে মৃত্যুবরণ করত। তো একদিন একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা হলো তার যে ওয়াইফ ছিল ফাল্গুনী, সেই ফাল্গুনী পাহাড় থেকে পড়ে যায় এবং সে খুব গুরুতর আহত হয়। হ্যাঁ, তখন সে
ওই মাউন্টটাকে আপনার খুব হেট করতে থাকে এবং সে ডিসাইড করে যে এই পাহাড়টাকে কেটে সে একটা রাস্তা তৈরি করবে। ঠিক আছে, এই সিদ্ধান্তটা সে নেয়ার পরে তার যে কি ছিল, তার যে কিছু ছাগল ছিল, সেই ছাগল বিক্রি করে সে একটা হচ্ছে শাবল, একটা হ্যামার এবং একটা সেনি সে কিনলো। কেনার পরে তখন সে সেটাকে আহ মানে খনন করা শুরু করলো আর কি, ডিগিং করা শুরু করলো। কিসের জন্য? যে এই পাহাড়টা কেটে সে একটা রাস্তা বানাবে। অন দ্যাট টাইমে গ্রামের লোকজন একটা পাহাড় কেটে রাস্তা বানানো, এই ক্ষেত্রে মানুষ তাকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করা শুরু করলো। হুম, তাকে পাগল বলা শুরু করলো, এটা কখনো হবে না, এই সমস্ত কথা বলে তাকে ডিসকারেজ করতে শুরু করলো। বাট সে ছিল নাছোড় বান্দা, সে কিন্তু তার কাজ চালিয়ে যেতে লাগলো। তো এই ক্ষেত্রে পরবর্তীতে কি হলো দেখেন, পরবর্তীতে কিন্তু সে ঠিকই আপনার ওই এত বড় পাহাড়টাকে কেটে সে রাস্তা তৈরি করলো, যেহেতু তার গ্রাম থেকে শহরে ইজি ভাবে প্রবেশ করা যায়। আমরা একটা জিনিস যদি অ্যানালাইসিস করে দেখি, দেখেন আপনার এখানে লেখা হচ্ছে যে 22 ইয়ার্স অফ এফোর্ট হি মেড 30 ফিট রোড, মানে 22 বছর চেষ্টা করে সে 30 ফিটের একটা রাস্তা তৈরি করেছিল। যেখানে শাহজাহান যে তাজমহল তৈরি করেছিল সেখানে 22 বছরে আপনার হচ্ছে 20,000 লেবার কাজ করেছিল। হ্যাঁ, আর এখানে সে 22 বছর 30 ফিট একটা রোড তৈরি করেছে, সে একা 22 বছর। ইটস এ হিস্ট্রি। এখন দেখেন এই গল্পটা থেকে আমরা এই দাশারাম মাঝির গল্প থেকে কিছু স্পেসিফিক মেসেজ নিতে পারি, যেগুলো আমাদের পটেনশিয়ালিটিকে আনলক করতে সহযোগিতা করবে। তার মধ্যে হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে ইন্টেন্স ডিজায়ার এন্ড উইল পাওয়ার। আপনার ইচ্ছা শক্তিটা অনেক প্রবল থাকতে হবে, স্পেসিফিক গোল থাকতে হবে। দশরথ মাঝির একটা স্পেসিফিক গোল ছিল যে সে এই পাহাড়টাকে যেভাবে হোক কেটে রাস্তা বানাবে, এটা ছিল তার গোল। ইগনোর ক্রিটিসিজম, আপনাকে সমালোচনাকে পাত্তা দেয়া যাবে না। মানুষ অনেক কিছু বলবে, তাকেও মানুষ বলেছিল যে এটা হবে না, এটা কখনোই সম্ভব না, হ্যাঁ, কিন্তু সেটাকে সে ইগনোর করেছে। তারপরে পেশেন্স মানে ধৈর্য, 22 বছর ধৈর্য ধরে একটা পাহাড়কে কেটে আপনার রাস্তা তৈরি করা, আসলে এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক, বিষয়টা এরকম ছিল না সে একদিন পাহাড় কেটেছে আবার 7 দিন রেস্ট নিয়েছে, আবার একদিন কেটেছে আবার 1 মাস রেস্ট নিয়েছে, না, সে কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক করছে। প্রতিদিন ঝড় বৃষ্টি বাদল যাই হোক, সে প্রতিদিন একটু একটু করে ওই পাহাড়টাকে কেটেছে। নেভার গিভ আপ অ্যাটিটিউড, সে একটা হচ্ছে নিজের সাথে নিজেই একটা কমিটমেন্টে গেছে যে এটা শেষ না হওয়া পর্যন্ত সে কখনোই হাল ছাড়বে না। এবং আরেকটা জিনিস চমৎকার ভাবে তার এই গল্প থেকে মেসেজটা নেওয়া যায়, সেটা হচ্ছে যে সব সময় বড় বড় গোলকে ছোট ছোট ভাগে বিভক্ত করে নিতে হবে। সে যদি এটা চিন্তা করতো যে এই বড় পাহাড়টা আমাকে কাটতে হবে, তাহলে হয়তোবা সে পাহাড়টা কাটতে পারতো না। সে যেটা করেছিল প্রতিদিন একটু একটু করে পাহাড়টাকে কেটেছে, যার কারণে অনেক বড় গোলকে সে ছোট ছোট ভাগে বিভক্ত করেছে, যার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। যেমন কনসিস্টেন্সি, লেগে থাকা, সে প্রতিনিয়ত লেগেছিল এবং ম্যাক্সিমাম ইউজ অফ টাইম সে সময়টাকে সৎভাবে ব্যবহার করেছে, যার কারণেই কিন্তু সে এই পাহাড়টাকে কেটে রাস্তা তৈরি করতে পেরেছিল। দেখেন আমরা ডিএক্সএন এর মাধ্যমে কিছু লোক যে ট্রান্সফর্ম করেছে তাদের লাইফে, তার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখাই। আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে সবাই খুব অর্ডিনারি মানুষ। এটা আমাদের 30th অ্যানিভার্সারিতে আমরা মালয়েশিয়াতে প্রায় 100টারও বেশি দেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছিলাম আমাদের 30তম অ্যানিভার্সারি উদযাপন করার জন্য। এই ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু তাদের লাইফকে এই ডিএক্সআইএন এর মাধ্যমে ট্রান্সফর্ম করেছে। এখন যাকে দেখতে পাচ্ছেন সে একটা স্টুডেন্ট, লেখাপড়া শেষ করে যার চাকরির জন্য জুতা ক্ষয় করার কথা, সে কিন্তু লেখাপড়া শেষ করার আগেই সে একটা চমৎকার লাইফ লিড করছে।
মাসে মোর দেন 50,000 টাকা ইনকাম করছে, দেশ বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে, মনে হয় না চাকরির জন্য তাকে আর কোনোদিন সিভি জমা দিতে হবে। সো তার এই মেমোরি গুলো সে নিজে নিজে দেখে এবং হচ্ছে প্রাউড ফিল করে যে ডিএক্সএন ব্যবসাটা ছিল তার জন্য, আসলে ডিএক্সএন এ ব্যবসা করার সিদ্ধান্তটা তার জন্য ছিল একটা অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত, যেটা তার লাইফকে পরিবর্তন করতে পারছে। এখানে দেখেন যে বিভিন্ন ভাবে যারা লাইফকে ট্রান্সফর্ম করেছে ডিএক্সএন এর মাধ্যমে, তাদের লাইফস্টাইল এইটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আমরা যাই, বিভিন্ন দেশে আমরা যাই, যেহেতু বর্তমানে ডিএক্সএন 190টা কান্ট্রিতে বিজনেস করছে, তো প্রত্যেক 5 বছর পর পর আমাদের মালয়েশিয়াতে কমনলি যেতে হয়, কারণ প্রত্যেক 5 বছর পর পর সেখানে অ্যানিভার্সারি হয়, যার পরে আমরা প্রত্যেক 5 বছর পর পর সেখানে কিন্তু আমরা যাই। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই খুব অর্ডিনারি মানুষ যারা ডিএক্সএন ব্যবসার মাধ্যমে তাদের লাইফকে ট্রান্সফর্ম করে তারা লাইফটাকে নতুন ভাবে এনজয় করছে। এবং দেখবেন যে যেহেতু ডিএক্সএন 190টা কান্ট্রি, সরি 180টারও বেশি কান্ট্রিতে বিজনেস করছে, সেহেতু আপনি রাস্তাঘাটে, প্লেনে, গাড়িতে, বাড়িতে সব জায়গায় ডিএক্সএন এর মানুষ আপনি পাবেন। এবং সেখানে একটা ফ্যামিলি সারা ওয়ার্ল্ড কানেক্টেড হয়েছে ডিএক্সএন এর মাধ্যমে, একটা ফ্যামিলি। এখন দেখেন যাকে দেখতে পাচ্ছেন, উনি একজন হাউস ওয়াইফ। তো ওনার বিষয়টা হচ্ছে কি, একটা সময় অনেক 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 স্ট্রাগল করছে, অনেক সংগ্রাম করেছে, বাট ডিএক্সএন বিজনেস এর মাধ্যমে উনি ওনার লাইফকে পরিবর্তন করতে পেরেছে। এটা হচ্ছে আমরা যখন মালয়েশিয়াতে যাই, তখন ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা হচ্ছে একটু জাস্ট মেমোরিটাকে ক্যাপচার করে রাখি। উনি এখন ডিএক্সএন ব্যবসার মাধ্যমে চমৎকার একটা লাইফ লিড করছেন। আমাদের আরেকজনকে দেখতে পাচ্ছেন, ওনার নাম খলিলুর রহমান। উনি ছিলেন বেসিক্যালি সৌদি আরবে তো ক্লিনার, অর্থাৎ ঝাড়ুদার পেশায় ছিলেন, বাট সেইখান থেকেও তিনি ডিএক্সএন শুরু করে তার লাইফকে উনি চমৎকার ভাবে পরিবর্তন করেছেন। এই পিকচারটা যে দেখতে পাচ্ছেন চমৎকার, এটা হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটি মিলে প্রায় 2000 বাঙালিদের একটা প্রোগ্রাম সেখানে হয়েছিল, যে প্রোগ্রামের ভিতরে শুধু বাংলাদেশেরও অ্যাটেন্ড করেছিল। তো মালয়েশিয়াতেও তো কিন্তু অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও দিয়েছেন চমৎকার ভাবে, যারা প্রবাসী আছে তারা বিজনেস করে তাদের লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা একটা চমৎকার লাইফ তারা এনজয় করছে। এবং দেখেন যে কিছু মুহূর্ত যেখানে চমৎকার ভাবে আপনি যখন ডিএক্সএন করবেন, আপনার আনলক করতে পারবেন আপনার পটেনশিয়ালকে, তখন একটা ভিন্ন জগতে চলে যাবেন, চমৎকার একটা জগতে চলে যাবেন, যেখানে শুধু সবই থাকবে আপনার স্বপ্ন, আপনার আপনার হচ্ছে ড্রিম লাইফ আপনি লিড করতে পারবেন ডিএক্সএন এর মাধ্যমে। এটা হচ্ছে ডিএক্সএন সাইবার ভিলা অফিস, আহ, যেখানে আমাদের 30তম অ্যানিভার্সারিতে যেখানে আমরা সম্মিলিত হয়েছিলাম। তো এখানে যখন আপনি কোনো দেশে যাবেন, তখন দেখবেন যে আপনি কাউকে চেনেন আর না চেনেন, গুড মর্নিং বললে আপনার পাশে লোকের অভাব হবে না। মনে আপনার ডিএক্সএন একটা ফ্যামিলি, দেখছেন আমাদের কিছু মেমোরি যারা বিভিন্ন দেশ থেকে এসছে এবং তাদের লাইফকে ট্রান্সফর্ম করেছে। বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা মিটিং করেছি, আমরা বিভিন্ন আমাদের লাক্সারিয়াস লাইফস্টাইল আমরা আজকে লিড করছি শুধু ডিএক্সএন বিজনেস করার মাধ্যমে। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হচ্ছে। ডিএক্সএন এর সাথে ডিএক্সএন পরিবারের সাথে থেকে তারা নিজেদের ভবিষ্যৎ যেরকম সিকিউর করছে, সেই সাথে সাথে তাদের ফ্যামিলির ভবিষ্যৎকেও তারা সিকিউর করছে। এটা হচ্ছে মালয়েশিয়াতে যখন আমাদের 30th অ্যানিভার্সারি হয়, তখন আমরা এই বাংলাদেশের পতাকা হাতে প্রায় 100 দেশের মানুষের সামনে আমরা এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেখানেই যাবে ডিএক্সএন, যে দেশেই যাবে ডিএক্সএন, যেখানেই যাবে ডিএক্সএন। সো এটাই হচ্ছে ডিএক্সএন এর মূলত লাইফস্টাইল। দেখেন, তো যারাই এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে লাইফে কি করবেন, কোথায় যাবেন, একটা দিশা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ডিএক্সএন হতে পারে ওয়ান্ডারফুল অপশন টু ট্রান্সফর্ম ইওর লাইফ।